বন্ধুরা নমস্কার। ১২৪ বছর বয়সে যদি কেউ ভোট দিতে যান, থুত্তুরে বুড়ি বা বুড়ো মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে, অবিশ্বাস করার মতো কিছু নাই। কিন্তু ১২৪ বছর বয়সে যদি কেউ ফার্স্ট টাইম ভোটার হয়, যে জীবনে প্রথম ভোটার তালিকায় নাম তুলেছেন, তাহলে এটা বিশ্বাসযোগ্য? কিন্তু বিশ্বাসযোগ্য, বিশ্বাস করতেই হবে, কারণ এই রকমই নাম এসেছে আপনার বিহারের এসআইআর এর পরে যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টের মধ্যে। এবার কথা হলো, আজকে আপনারা পার্লামেন্টের ছবি যারা যারা দেখেছেন ভিডিওতে, তারা সবাই দেখেছেন যে বিরোধী জোটের এমপিরা, সাংসদরা হোয়াইট টি শার্ট পরে আছেন। সাদা টি শার্টের মধ্যে তাদের বুকের মধ্যে একটা ছবির নিচে লেখা মিন্তা দেবী, আর পেছন দিকে আপনার নট আউট 124 লেখা, মানে পিঠের দিকে আর কি। এই যে ছবিটা দেখার পরে যারা যারা দেখেছেন সবার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, হঠাৎ করে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে সমস্ত বিরোধী এমপিরা কেন এই টি শার্ট পরেছেন, এবং টি শার্টের মধ্যে এই মিন্তা দেবী আবার পেছন দিকে নট আউট 124 কেন লেখা? স্বাভাবিক প্রশ্নটা। এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। উত্তরটা হলো, এই মিন্তা দেবী নামে ভদ্রমহিলা বিহারে এসআইআর এর পরে ফার্স্ট টাইম ভোটার হিসেবে নাম তুলেছেন। আমাদের দেশে ফার্স্ট টাইম ভোটার হতে হলে ন্যূনতম বয়স কত? 18 বছর বয়স। 18-র নিচে হলে আপনি মানে নাম তুলতে পারবেন না ভোটার তালিকায়। এখন কথা হলো, অনেকের এরকম দেখা যায় যে যখন বিধানসভা বা সামনে যে নির্বাচনটা আসছে, সেই নির্বাচনের সময় একজনের বয়স হয়তো 18 বছর হয়নি, তার চেয়ে হয়তো কয়েক মাস কম। এই কয়েক মাস কম হওয়ার জন্যই সে নাম তুলতে পারলো না, ফলে সে ভোট দিতে পারলো না, সে ফার্স্ট টাইম ভোটার হলো না এই নির্বাচনে। এর পরের নির্বাচনটা যখন এলো, তখন হয়তো তার বয়স হয়তো 18, 19, 20 হয়ে গেছে তখন। তো সে তখন 20 বছর ফার্স্ট টাইম ভোটার হয়েছে, অথবা 21 হয়ে গেছে, তখন 21-এ ফার্স্ট টাইম ভোটার হয়েছে। কিন্তু কেউ 124 বছর বয়সে ফার্স্ট টাইম ভোটার হয়, এটা স্বাভাবিক ঘটনা এটা। কিন্তু বিহারে এইরকম ঘটনাই ঘটেছে। কিছুদিন আগে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে কর্ণাটকের যে মজার মজার কাহিনী তুলে ধরেছিলেন সারা ভারতের মানুষের সামনে, তাতে দেখা গেছিল 56 বা 58 বছর বয়সেও একজন মহিলা ফার্স্ট টাইম ভোটার হয়েছেন, এবং তিনি শুধু একটা বুথে ভোট দেননি, তার নাম 3টে না 4টে পোলিং স্টেশনের নাম নথিভুক্ত হয়েছে। তো এইরকম সব মজার মজার কাহিনী, ঘটনা আপনার বিহার থেকে আসছে। তো তার কারণেই আপনি যে রাজ্য থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আপনার রাজ্যে যখন এসআইআর হবে, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এই রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনার রাজ্যেও হতে পারে। যে ভোটার তালিকায় আপনার নাম থাকবে, সেই ভোটার তালিকায় হয়তো এই রকম অদ্ভুত অদ্ভুত নাম থাকতে পারে। এখন কথা হলো, আরেকটা মজার জিনিস বিহার থেকে এসেছে। বিহারে এবার এক একটা যেরকম কাহিনী আসছে বিহার থেকে এসআইআর এর পরে, সেগুলো নিয়ে আমার মনে হয় প্রত্যেকটা নিয়ে একটা একটা করে বলিউডের আপনার সিনেমা হতে পারে। বলিউডের আপনার ডিরেক্টর, প্রডিউসাররা যদি মনে করেন যে এবার তাদের স্টোরি, মানে সিনেমার জন্য, স্টোরির জন্য তাদের ডেস্টিনেশন কি হওয়া উচিত, তো আমার মনে হয় বেস্ট ডেস্টিনেশন হওয়া উচিত বিহার। বিহারে এত আপনার তারা স্টোরি পাবে আর কি, যে তাদের সিনেমা করতে 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 ক্লান্ত হয়ে যাবেন, সারা জীবন শেষ হয়ে যাবে, সিনেমা আর আপনার স্টোরি শেষ হবে না। তো বিহারেরই মুজফ্ফরনগর জেলার মুজফ্ফরনগর নগর বিধানসভা কেন্দ্রে আপনার একটা পোলিং স্টেশন হলো কত 370 নাম্বার পোলিং বুথ। এই পোলিং বুথের হাউস নাম্বার 27। এই 27 নাম্বার বাড়িটিতে মোট ভোটার কত জানেন? 269 জন। একটা বাড়িতে ভোটার লিপিবদ্ধ আছে 269 জন। এই 269 জনের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের নাম রয়েছে, খ্রিস্টান, মুসলিম, হিন্দু টিন্দু মিলিয়ে বিভিন্ন ধর্মের মানুষের নাম রয়েছে। এবার সাংবাদিককে দেখা গেছে, টিভি চ্যানেলের সাংবাদিক খুঁজে সেই বাড়িতে গেছেন। সেই বাড়িতে গিয়ে বাড়ির আসল যে মালিক, যার নাম আসলে আছে সেখানে, সেই মহিলার সঙ্গে কথা বলেছেন।
সেই মহিলা তো অবাক হয়ে গেছে, তার বাড়িতে কিভাবে এত ভোটারের নাম, তাও বিভিন্ন ধর্ম মিলিয়ে। তিনি বলেন তার জানা মতন তার বাড়িতে একটাই ভোট এবং তিনি নিজে ভোটার এবং তিনি নিজে ভোট দিয়েছেন। তাহলে এত নাম কোত্থেকে এলো? তাহলে এই ভৌতিক নামগুলো কে তুলল? তাহলে যারা এসআইআর এর পক্ষে কথা বলেন, যারা বলেন যে ভোটার তালিকায় অনেক উল্টো পাল্টা হয়ে রয়েছে, বাংলাদেশিদের নাম আছে, বিদেশিদের নাম আছে, মৃত ব্যক্তির নাম আছে, একজন ব্যক্তির নাম একাধিক কেন্দ্রে রয়েছে, এই সমস্ত জিনিসগুলো ঠিক করা দরকার বলে যারা চিৎকার করে যুক্তি দেখান, তারা এবার কি বলবেন? যে এসআইআর তো এই কারণেই করা হয়েছে যাতে কোনো মৃত ব্যক্তির নাম না থাকে, একজন ব্যক্তির নাম যাতে কোনো অবস্থাতে একাধিক কেন্দ্রে না থাকতে পারে, কোনোভাবেই যাতে কোনো রকম গড়বড়ি, গোলমাল, কারচুপি, ঝামেলা, দুর্নীতি, কেলেঙ্কারি না করতে পারে কেউ, করে থাকলে সেগুলিকে সংশোধন করা, এই সমস্ত কিছুর জন্যই তো এসআইআর। তার কারণে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হয়েছে, ইন্টেন্স রিভিশন। তো ইন্টেন্স রিভিশন করার পরে যদি দেখা যায় যে 124 বছরের মহিলা, তাও ছবিটা যেটা দেখানো হয়েছে এমপিদের টি শার্টের মধ্যে, ছবিটা দেখবেন, দেখলে মনে হবে একটা 15 থেকে 20 বছরের বাচ্চা মেয়ে। তো এই মেয়েটার ছবি আর বয়স হলো 124, ফার্স্ট টাইম ভোটার। আবার এক বাড়িতে 269 জন ভোটার, সেই বাড়ির মানুষ জানে না। তো এই যে ঘটনাগুলো, আবার দেখা গেছে যে 269 জন ভোটার একটা বাড়িতে, একটা হাউস নাম্বার 27-এ, অথচ সেই পোলিং স্টেশনে মোট ভোটার হলো মাত্র 629 জন। 629 জনের মধ্যে আপনার 269 জনই একটা বাড়িতে থাকেন। এটা বিশ্বাসযোগ্য? এটা কেউ কোনোদিন বিশ্বাস করতে পারে? এটা হতে পারে? এখন সাংবাদিকরা যখন যাচ্ছে বাড়িগুলোতে, এখন প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই ঘটনাগুলো সত্য না। অন্য একটি বাড়িতেও এরকম বিভিন্ন ধর্মের মানুষের আপনার কথা বলা হয়েছে, সেই বাড়ির মহিলা তো শুনে রেগে রেগে অস্থির। মহিলা রাখবেন না কেন? মহিলা বলছেন যে আমি তো হিন্দু, যাদব, আমার বাড়িতে কেন অন্য ধর্মের মানুষ থাকবে? তারা তাদের ধর্মের, তাদের এলাকাতে তারা থাকবে। তো এইরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা বিহার থেকে উঠে আসছে। তার কারণে আমি এই জিনিসগুলো তুলে ধরার একটা কারণও আছে। কারণটা কি? আপনাদের সচেতন করা। আপনারা খেয়াল রাখবেন যে আপনার রাজ্যেও যখন ভোটার তালিকা তৈরি করা হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে, তখন সেই তালিকাতে এই রকম আপনার গড়বড়ি যাতে না হতে পারে। কারণ যদি হয় তাহলে আপনার ভোটের মূল্য কমে যাবে। কারণ ভোটার তালিকার মধ্যে যত বেশি ভূত থাকবে তত বেশি জীবিত সংখ্যক মানুষের ভ্যালু কমবে, এটা খেয়াল রাখবেন। কারণ ভূতেদের ভোটেই যদি কেউ এমএলএ হতে পারে, এমপি হতে পারে, তাহলে তার আপনার জীবিত মানুষকে কেন ভোট দিতে, মানে গুরুত্ব দেওয়ার দরকার কেন? জীবিত মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি ইলেকশনের সময় দেয় বিভিন্ন রাজনৈতিক দল, সেগুলো রূপায়ণ করার কি দরকার তার? বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে নানান স্বপ্ন দেখায় ইলেকশনের আগে, যে ইলেকশনে জিতলে পরে তোমাদের এই হবে, সেই হবে, কেউ চাকরি পাবে, কেউ ব্যবসা করতে পারবে, নানান ধরনের স্বপ্ন দেখায়। ইলেকশনে জিতে গেলে পরে সেই কর্মীদেরকে কেন ভ্যালু দেবে? কারণ ভূতের ভোটে যদি কেউ নির্বাচিত হয়, সে তো জানে যে ভূতেরাই তো ভোট দেবে। সুতরাং জীবিত মানুষ ভোট দিলই বা না দিলই বা কি আসে যায়? তো তার কারণে আপনারা যারা জীবিত আছেন, ভূতেরা যদি কেউ আমার ভিডিও দেখছেন যদি হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমার বলার ক্ষমতা নাই। কিন্তু যারা জীবিত আছেন, যারা এখনো পৃথিবীতে আছেন, একটু নিজেকে চিমটি কেটে একটু পরীক্ষা করে নিতে পারেন। আমিও একটু চিমটি কেটে দেখে নিলাম, এই কারণে যে মাঝে মাঝে আমারও সন্দেহ হয় এই এসআইআরের যে কাহিনীগুলো সামনে আসে, যখন সেই কাহিনীগুলো দেখতে পাই, তখন আমার নিজেরও সন্দেহ হয়, আসলেই কি আমি পৃথিবীতে আছি? আসলেই কি আমি জীবিত আছি? আসলেই কি আমি ভারতে আছি? আসলেই কি আমি গণতান্ত্রিক ব্যবস্থাতে আছি? আসলেই কি ভারতের নির্বাচন কমিশন এটা মানুষদের দ্বারা এবং রক্ত মাংসের মানুষের দ্বারা, বুদ্ধিমান শিক্ষিত মানুষের দ্বারা পরিচালিত কোনো সংস্থা এখনো আছে? তার কারণে মাঝে মাঝে চিমটি কেটে নিজেকে পরীক্ষা করে দেখতে হয়। তারপরে দেখি যে চিমটি কাটার পরে না, হ্যাঁ আমি তো পৃথিবীতে আছি এবং জীবিত আছি। তো আপনারা এই কারণে একটু মাঝে মাঝে চিমটি কেটে দেখতে পারেন আর কি। তো এই কারণে আপনারা তখন খেয়াল রাখবেন যে ভূতের সংখ্যা যাতে কোনো মতেই না বাড়তে পারে। আর ভূতেরা যদি ভোটার হয় তাহলে জীবিত মানুষের ভ্যালু কমবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
কারণ রাজনৈতিক দলগুলোকে, রাজনীতির কারবারি বা ব্যবসায়ীদেরকে আপনারাও যতটুকু বোঝেন আমিও ততটুকু, মিনিমাম ততটুকু তো বুঝি অবশ্যই। এর চেয়ে বেশি বুঝি কম বুঝি সেই তুলনাতে যাচ্ছি না, কিন্তু মিনিমাম আপনাদের সমান তো বুঝি। তো তার কারণে আপনাদেরকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনারা যারা দেখছেন তারা চাইবেন যে আরও 10জন মানুষ যাতে কমপক্ষে ভিডিওটা দেখে, তারাও যাতে সচেতন হতে পারে। তার কারণে ভিডিওটাকে শেয়ার করবেন অবশ্যই। ভালো না লাগলে লাইক করবেন না। লাইক তখনই করবেন যখন আপনার ভালো লেগেছে বলে ফিল করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।